আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। তোমার বাবা এসেছে? আব্বা পথ ভুল করে হাটের দিকে চলে গিয়েছিল, আমি নিয়ে এসেছি। আমার খালা বলতে সময় আমাকে একটা আদেশ দিয়ে গেছে, সেই আদেশটা পালন করতে চাচ্ছি। দাদি কি আদেশ দিয়ে গেছেন? জামবাটি তো নিয়ে এসি, তাহলে তোমার স্বামী মানে আমাদের মেজো মিয়া দস্যিপানাতেও কম ছিল না। আর এই দস্যিপানার শিকার সবসময় কে হতো কত? আম্মা। আম্মা নাকি সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতো তার এই মেজো ছেলের। একদিনের গল্প বলি শোন। একদিন হয়েছে কি, আম্মা রান্নাঘরে রান্না করছে, চুলোয় ভাত চাপানো, এক মনে তরকারি করছে। এর মধ্যে মেজো মিয়া ইয়া বড় এক ঢেড়া সাপ গলায় পেঁচিয়ে চুপচাপ আম্মার পিছনে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে ছেলে মাকে বলে, মা দেখো তো আমার গলায় কি জড়ানো। আম্মা ঘুরে তাকিয়েছে, তাকিয়ে তো ভয়ে চিৎকার চেঁচামেচি, একেবারে হাত পা ছুড়াছুড়ি। এর মধ্যে কি হয়েছে জানিস? এই যে চিৎকার চেঁচামেচি ছুড়াছুড়িতে ভাতের হাঁড়ি উল্টে আম্মার হাতের মধ্যে পড়েছে। আম্মার তো হাত টাত পুরে একাকার। এই অবস্থা দেখে মেজো মিয়া এমন ভয় পেয়েছে, সাপ উঠোনের মধ্যে ছুঁড়ে ফেলে একেবারে ভো দৌড়িয়ে পালাইছে। আর যে গেল সেই দিন মেজো মিয়া আর বাড়ি মুখো হয়নি। তো শ্বশুর যখন মরে গেল, এই ছেলেই তখন সংসারের হাল ধরল। সংসারের তখন খুব বেহাল অবস্থা। এই মেজো মিয়া সংসারের হালটা ধরে আবার সংসারের হাল ফিরালো। তখন মেজো মিয়ার বয়স কত হবে? এই ধর 20-এর মতো। এই 20 বছরের ছেলে দস্যিপানা, আহ্লাদ, আনন্দ, আমোদ সব বাদ দিয়ে সংসার, মা আর এই ভাই বোনদের জানের টুকরা করে দিল। এই সব কিছুই শুনেছি আমাদের শাশুড়ির কাছে এই সংসারে এসে। তবে মেজো একটা কথা বলে রাখি, এই সংসারে মাথা হলেন আম্মা। আম্মা যা বলবেন তাই হবে। কি গো বড় ভাবি, তোমাদের রান্না কি হলো? সবাইকে তো খেতে দিতে হবে নাকি? এই তো শেষের দিকে প্রায়। এই মেজো, এই তরকারিগুলো সব তোর রান্নাঘরে তোর। তোমাদের গায়ের রাস্তাটা একটু ভালো হলে সুবিধা হতো, সময় কম লাগতো। বর্ষার সময় রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমাদের গায়ের রাস্তা যুদ্ধের সময় ফাঁকা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যে অবস্থা, তো আবার যুদ্ধ লাগলে হয়তো এই রাস্তাটাও ঠিক হয়ে যাবে। যুদ্ধের কথা আর বলো না, ভয় লাগে।
ধানের সময় এই নদীর হাল খুব খারাপ হয়। গেলবারের বন্যাতি কত কিছু যে ভাষায় এনেছে, সেই কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আল্লাহ চাইলে রাখবেন, না চাইলে তো ওদেরকে ওদের মতো থাকতে দিন। আমরা তো নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুরে বেড়াই, ওরা তো তাও দেশের জন্য কিছু করছে। আল্লাহ ওদের ভালো করুক। আমার খালা মরণের আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। এখন এটা পালন না করলে অন্যায় হয়ে যাবে না? এইটো আমার মামুদের গ্রাম। আমার খালা মরণের আগে তার যে জমি, এই জমিটা আমাকে আমুর নামে দিয়ে গেছে। মানে আমুর দাদি যান আমুর নামে জমিটা লিখে দিয়ে গেছে, আর বলে গেছে আমুর বিয়ের পর এই জমির দলিল যেন আমুর পরের হাতে তুলে দিই। এই নাও। এইটো এখন থেকে তোমার জমি। আমু, এদিকে একটু আয় তো বুবু। বস এখানটায়, বস। খেয়েছিস? জানিস আমাদের গায়ে যেতে হলে অনেক লম্বা পথ পেরিয়ে যেতে হয়। দুদিকে ধানের ক্ষেত, মাঝখানে এক ফালি মেঠো পথ। সেখান দিয়ে যেতে 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 অনেক দূর। তারপরে বৃষ্টির দিনে তো একেবারে কাদা মাটি হয়ে যায়, নদী হয়ে যায়। কিন্তু সেই গন্ধটা আমার এখনো মনে পড়ে, এখনো ভালো লাগে। দাদি, তুমি আর যাও না তোমার গায়ে? না রে, ওখানে তো আমার এখন আর কেউ নেই। ওখানেও কি এখানকার মতো আজির গাছ, পুকুর এসব ছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল তো। ওখানে পথের মাঝে একটা আজের গাছ ছিল, সেটাকে সবাই বলতো ভূতের গাছ। আবার সেখানে নাকি রাতের বেলায় পেতনি আছে না, পেতনি নাকি পা ঝুলিয়ে বসে থাকতো। আমরা এক দৌড় মেরে সেই গাছ পার হয়ে চলে যেতাম, তারপরে দম নিতাম। দাদি, আমাকে তোমার গায়ে নিয়ে যাবে না? নিয়ে যাবো বই কি, আমার তো তুই ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আমার যা কিছু আছে সব আমি তোকে দিয়ে যাব। তোমার ঘরে তো জামবাড়ি ছাড়া কিছুই নাই। আমার অনেক কিছু আছে। আজ থেকে আমার যা কিছু আছে সব তোর।
আমু, ওখানে ভালো হয়ে থাকিস, জামাইকে যত্ন করিস, বড়দের সম্মান করিস। এখন থেকে ওটাই তোর বাড়ি জানবি। বাবাজি, আমি এখান থেকে চললো, তোমরা যাও, আমি বিদায় হই। আরে কাঁদতে নেই, কাঁদতে নেই। ঠিক আছে, যাচ্ছে। সুশীলদা, সুশীলদা, মেদিনীপুর থেকে রাজা হেমচন্দ্রের একটা বার্তা এসেছে। উনি নাকি খুব শীঘ্র নিরাপদ জায়গায় সামিল হতে চায়। এটাই তো চাই। উনি আমাদের সাথে সামিল হলে ভালোই হবে। সম্প্রতি উনি ফ্রান্স থেকে বোমা প্রশিক্ষণ তৈরি নিয়ে এসেছে, আর আমাদের ছেলেরা বোমা তৈরিতে পারদর্শী হবে। ব্রিটিশদের উৎখাত করতে আমাদের আরো এক ধাপ এগিয়ে গেল। তাহলে আমাদের পরবর্তী করণীয় কি? করণীয় আছে। সারা দেশে আমাদের লোকবল বাড়াতে হবে, কর্মী সংগ্রহে নেমে পড়তে হবে, গুপ্ত সমিতিগুলোতে যোগাযোগ করতে হবে। ভুলে গেলে চলবে না আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম। কিন্তু পুলিশরা যেভাবে টহল দিয়ে বেড়াচ্ছে, তাতে কি করে সম্ভব? আমাদের বিপ্লবীরা জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশই জেলে। তা ঠিক। ক্ষুদিরামের কিংসফোর্ড ব্যর্থ হওয়ার পর ব্রিটিশদের কুত্তারা আমাদের হন্য হয়ে খুঁজছে। তারা আমাদের ফেলেই মেরে ফেলবে। এর মধ্যে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। দাদা, আমাদের আরো সতর্ক হওয়া চাই। সারা দেশে আমাদের বিপ্লবীরা কে কোথায় আছে যোগাযোগ করো। আমি একবার যেতে চাই। বসার ব্যবস্থা করো। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসে দেখাশোনা করা কঠিন। ভাবছি কি দাদার সাথে একবার কথা বলে জমিটা বিক্রির ব্যবস্থা করব। না মানে আমাদের পাশের গ্রামে একটা ভালো জমি পেয়েছি, এটা বিক্রির টাকা দিয়ে সেই জমিটা কিনলে ভালো হয়। অবশ্য তোমার যদি আপত্তি থাকে তাহলে তো গায়ে একবার মরক লাগলো, সবাই হুমড়ে খেয়ে পড়লো পীরের কাছে গিয়ে। পীরের জন্য সবাই বাঁচে গেল। খুব নাম করা পীর। পীরের দরগায় গিয়ে মাথা ঠেকালে খোকা হবেই হবে। বেলা পড়ে যাচ্ছে, চলে গেল।
হলো? কি হয়েছে? তুমি কখন পিছিয়ে পড়লে? এসো। বড় ভাই লিখছে দাদির গায়ে যাচ্ছে আমার দাঁড়াতে বলবো।